নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব কালোজয়ী ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্তা বইটি নিয়ে একটু আলোচনা করব। দত্তা বইটি একটি প্রেমের উপন্যাস, একটি কালোজয়ী একটি উপন্যাস। এবং বইটির শুরুতে যদি আমি বলতে চাই যে 3 বন্ধু ছিলেন, তারা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং 3 জনের নাম ছিল বনমালী, জগদীশ এবং রাসবিহারী। এবং তারা ছোটোবেলায় এতটাই ঘনিষ্ঠ ছিলেন যে 3 জন 3 গ্রাম থেকে আসতেন, কিন্তু স্কুলে যাওয়ার সময় তারা একটা বটগাছের নিচে তারা একত্রিত হয়ে তারা স্কুলে প্রবেশ করতেন। এবং এই বটগাছকে সাক্ষী রেখে তারা একবার বলেছিলেন যে তারা কখনো বিবাহ করবে না, তারা একত্রে টাকা পয়সা ইনকাম করে সেটা দেশের কল্যাণে তারা ব্যয় করবেন। কিন্তু বড় হয়ে তাদের সেই প্রতিজ্ঞাটা আর থাকে না, সবাই বিয়ে শাদী করে এবং যার যার কাজে সবাই ব্যস্ত হয়ে যায়। 3 জন 3 জায়গাতে থাকে। জগদীশ সে উকিল হয়ে এলাহাবাদে থাকে, রাসবিহারী তার গ্রামের বাড়িতে রাধাপুরে থাকে এবং বনমালী সে গ্রামে এসে সে টিকতে পারে না, সে আবার কলকাতায় চলে যায় এবং 3 জনেরই সন্তান হয়। এবং জগদীশের যখন ছেলে সন্তান হয় তখন সে এলাহাবাদ থেকে তার বন্ধুকে চিঠি লিখে জানায় যে আমার ছেলে হয়েছে এবং তোমার যদি মেয়ে হয় তাহলে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে আমি যে অতীতে যে তোমার সাথে যে পাপ করেছি তার প্রায়শ্চিত্ত করতে চাই। কারণ জগদীশে উকিল হওয়ার পিছনে বনমালীর অনেক বড় অবদান ছিল এবং বনমালী তার এই যে প্রস্তাবটা সে গ্রহণ করে যে মেয়ে হলে তার সাথে সে বিয়ে দেবে। এবং বনমালীর মেয়ে হয় বিজয়া এবং বিজয়াকে সে বলে যায় তার এই যে প্রতিশ্রুতি সম্পর্কে। এভাবে বিজয়ের বাবা মারা যায়, জগদীশও মারা যায়। জগদীশের ছেলের নাম হলো নরেন্দ্রনাথ। এবং জগদীশ একসময় খুব ধর্মভীরু ছিলেন, খুব ভালো ছাত্র ছিলেন, ভালো বন্ধু ছিলেন, কিন্তু একসময় সে দেনার দায়ে বা একটু বিপদে সে চলে যায়, জুয়া টুয়া খেলে। কিন্তু বনমালী বিজয়ের যে বাবা তাকে সবসময় তাকে হেল্প করেছে এবং উকিল হওয়ার পিছনে তার অনেক অবদান ছিল। এবং নরেন্দ্রনাথকে ডাক্তারি পড়াতে গিয়েও সে বনমালীর কাছ থেকে অনেক সাহায্য পেয়েছে। তখন এই বিজয়ের বাবা মারা যাওয়ার পরে তার এত বিষয় সম্পত্তি, গ্রামের বাড়িতে এত বিষয় সম্পত্তি, সেগুলো দেখাশোনা করার কেউ নেই। আছে শুধুমাত্র বিজয়ের বাবার যে বন্ধু রাসবিহারী, এবং রাসবিহারীর একটা ছেলে আছে বিলাসবিহারী। তখন তাদের উপরে তাদের সব দায়িত্ব পড়ে যায়। রাসবিহারী তার সকল সম্পত্তি দেখাশোনা করে এবং তার ছেলে বিলাসবিহারী সে দায়িত্ব নেই যে বিজয়ের যে বিষয় সম্পত্তি আছে। কিন্তু তাদের একটা লোভ ছিল যে তারা চিন্তা করছিল যে বিজয়ের যে বিবাহ সেটা আসলে বিলাসবিহারীর সাথে হবে এবং ওই সূত্র ধরে তারা এগোচ্ছিল বাবা ছেলে। তখন বিজয়া বাড়িতে চলে আসার পরে সে বাড়িতে সময় কাটাতে থাকে এবং এই যে বিলাসবিহারী এবং রাসবিহারী তার সাথে এতই ভালো ব্যবহার করে, সেও আসলে তখন তাদের প্রতি সে একটু তার একটু আগ্রহ দেখা দেয় এবং সবাইকে মোটামুটি এটাই বোঝাতে চায় যে ভবিষ্যতে বিলাসবিহারী হবে বিজয়ার স্বামী। এভাবে ঘটনা এগোতে থাকে এবং এই যে নরেন সম্পর্কে, যে জগদীশের যে ছেলে, তার সম্পর্কে ওরা ভুল বোঝাতে থাকে যে সেও হয়তো বা বাবার মতোই বিপদগামী বা ভালো নয়। কিন্তু নরেন্দ্র সে সময় বাড়িতেই থাকতো এবং একদিন নরেন্দ্র যে বিজয়ের সামনে এসে সে বলে যে তাদের গ্রামের বাড়িতে যে বিজয়ের গ্রামের বাড়িতে বিজয়ের পাশের ঘরে যে একটা পূজা হতো, সে পূজাটা বিজয়ের বাড়িতে আসার পরপরই বন্ধ হয়ে যায় এবং বন্ধ হওয়ার পিছনে বিজয়ের কোনো হাত ছিল না, সেটা এই যে রাসবিহারী সেটা করেছে যে পূজা হতে দেওয়া যাবে না। তখন নরেন এসে বললে যে এই পূজাটা আসলে দু একদিনের বিষয়, আপনি যদি অনুমতি দেন তাহলে তারা সেই পূজাটা করতে পারে। তখন বিজয়া তাদেরকে সে অনুমতি দিয়ে দেয়, কিন্তু সে যে নরেন এই বিষয়টা আসলে বিজয়া জানে না। এভাবে গল্পটা এগোতে থাকে এবং সেদিন থেকেই এই যে নরেন ছেলেটা, তার প্রতি বিজয়ের একটা অন্যরকম একটা ভালোবাসা জন্মে, কারণ তার কথাবার্তা শুনে তার খুব ভালো লাগে, কিন্তু সে জানে না যে সেই ছেলেটা বিজয়।
এবং এরপরে আরও অনেক দিন তার সাথে দেখা হয়, মানে গ্রামের বিভিন্ন জায়গায় তার সাথে দেখা হয়। তখন সে বিজয়া মানে ওই ছেলেটাকে জিজ্ঞেস করে নরেন সম্পর্কে, কারণ তার যে বাড়িটা সে বলে যে এই যে কৃষ্ণপুরে তার বাড়ি। তখন বিজয়া মনে মনে ভাবে যে তার বাবার যে বন্ধু জগদীশ তার বাড়ির তো কৃষ্ণপুরে ছিল। তখন সে নরেন সম্পর্কে তাকে অনেক প্রশ্ন করে এবং সে বলে যে সে নরেনকে চিনে, কিন্তু আসলে সে যে নরেন ওই বিষয়টা সে আর তাকে কখনো বলে নাই। এভাবে তাদের সাথেও কথাবার্তা অনেক চলতে থাকে এবং এরই মধ্যে বিলাসবিহারী এবং রাসবিহারী ওই যে তাদের যে বাড়ি জগদীশের যে বাড়িটা ছিল তারা সেটা নিয়ে নেয় এবং সেটাতে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা করে, অনেক লোকজন খাওয়ায় এবং তাদেরকে দাওয়াত দিয়ে দেয় যে আগামী বৈশাখ মাসে বা কোনো একটা তারিখ দিয়ে দেয় যে ওই সময় আপনারা আবার আমার নিমন্ত্রণ রাখবেন বা আমার বাড়িতে আসবেন। মানে বিষয়টা হলো এরকম যে তাদের বিবাহ হবে বিলাসবিহারী এবং বিজয়ের মধ্যে। এবং নরেনও বিষয়টা জানে এবং কিন্তু বিজয় যে মনে মনে তারপরে নরেনের সাথে একদিন তার পরিচয় হওয়ার পরে অনেক দিনই নরেন তার বাড়িতে আসে, কথাবার্তা হয়, কিন্তু নরেন কখনো ভাবতে পারে না যে বিজয় তাকে ভালোবাসে। আর তারপরে তো অনেক ঘটনাই ঘটে, নরেনের সাথে বিজয়ের ভালো সম্পর্ক তৈরি হয়, কিন্তু নরেন কখনো বিশ্বাস করে না যে বিজয় তাকে ভালোবাসে। এবং এর মধ্যে আরও একটা মানে নারী চরিত্রের মধ্যে প্রবেশ করে, নলিনী নামে একটা মেয়ে, তার সাথেও নরেনের ভালো সম্পর্ক। এবং সমস্যাটা তখনই সৃষ্টি হয় যখন এই নলিনী বিজয়ের সাথে নরেনের একটা টানাপোড়েন ছোট্ট একটা বিষয় নিয়ে শুরু হয়। সে একটা মাইক্রোস্কোপ বিক্রি করতে আসে এবং সেটা বিলাসবিহারী এবং রাসবিহার সেটা ভালোভাবে নেয়নি। তারা বিভিন্নভাবে বিজয়াকে ভুল বোঝায়। তারপরে নরেন তাদের বাড়িতে আসা যাওয়া কমিয়ে দেয়। তখন নরেন তার গ্রামের বাড়িতে ওই যে নলিনী ওদের বাড়িতে আসতো এবং তাকে বিভিন্ন পড়াশোনায় হেল্প করতো এবং সময় কাটাতো। তখন যে নলিনীর যে মামা দয়ালচন্দ্র, উনি বিজয়াকে ভুল বোঝায় যে নলিনীর সাথে নরেনের একটা সম্পর্ক আছে এবং তাদের একটা বিবাহ হওয়ার একটা মানে ইঙ্গিত সে দেয়। তখন বিজয়া মনে মনে খুব রাগ করে, নরেনের প্রতি তার খুব রাগ হয় এবং একদিন সে নরেনকে দেখার জন্য নলিনীদের বাড়িতে যায়, কিন্তু সে নরেনকে এমন ভাব দেখায় যে সে নরেনকে চিনতেই পারে না। নরেন নমস্কার দেয়, কিন্তু সে তার নমস্কারে কোনো প্রত্যুত্তর সে দেয় না। কিন্তু নরেন এই বিষয়টাতে সে খুব রাগ করে, কারণ তার সাথে এমন কোনো আচরণ সে করে নাই যে সে তাকে চিনতে পারবে না বা তার কথার জবাব দেবে না। তখন নরেন একদিন কি করে বিজয়ের বাড়িতে তাকে না বলে বিজয়ের বাড়িতে সে চলে আসে। শুধু সে এটা জানার জন্য সে আসে যে সেদিন আমাকে আপনি কেন চিনতে পারেন না। তখন কথা বলতে বলতে আস্তে আস্তে তাদের এই কথাবার্তা হয়। তখন নরেন বলে যে আমি আসলে বাইরে একটা চাকরি নিয়ে চলে যাচ্ছি সাউথ আফ্রিকায়। তখন বিজয়া বলে যে তুমি যে চাকরি নিয়ে চলে যাচ্ছ তুমি কি তার অনুমতি নিয়ে এসো। মানে বিজয়া জানে যে নলিনীর সাথে তার বিবাহ হবে। তখনই আসলে নরেনের এই যে মানে সে একটু নড়েচড়ে বসে যে আসলে তো নলিনীর সাথে তো আমার তেমন কোনো সম্পর্ক নেই, যে বিবাহ হওয়ার মতো আমার কোনো সম্পর্ক নেই। তখন বিজয়া বুঝতে পারে যে তাকে আসলে ভুল বোঝানো হয়েছে। তখন দয়ালচন্দ্রের কাছে এই খবরটা পৌঁছে। তখন দয়ালচন্দ্র আয়সা বলে বিজয়াকে যে আসলে আমি তোমাকে আসলে ভুল বুঝিয়েছি যে নলিনীর সাথে তার সম্পর্ক ছিল। আসলে বিষয়টা তেমন ছিল না, কারণ নলিনীও জানতো যে বিজয়া নরেনকে ভালোবাসে। তখন তো তাদের আর হাতে বেশি সময় নেই, কারণ এদিকে বিজয়ার বিবাহ বিলাসের সাথে প্রায় ঠিক একদিন আগ মুহূর্তে বিবাহের কার্ডও সবার কাছে পৌঁছে গেছে, এমনকি নরেনের কাছেও বিবাহের যে মানে নিমন্ত্রণপত্র পৌঁছে গেছে। তখন দয়ালচন্দ্র সে করে কি, সে তার ভুল স্বীকার করে এবং সে তাকে নিমন্ত্রণ করে এই যে বিজয়াকে, যে আগামীকাল আমার বাড়িতে দুপুরে তোমার খাওয়ার নিমন্ত্রণ। এবং সে নিজে আয়সা তাকে নিমন্ত্রণ করে যায় এবং সে বলে যে তুমি যদি না যাও, পায়ে হেঁটে না যেতে পারলে আমি তোমার জন্য পালকির ব্যবস্থা করব
মানে ওই রকমভাবে সে বলে যে বৃদ্ধ মানুষ যে তাকে নিমন্ত্রণ রাখতেই হয়। এবং দেখা যায় যে দুপুরের নিমন্ত্রণ কিন্তু 2টা-4টা বেজে যায়, তখনও পর্যন্ত তাকে নিতে কেউ আসে না। তখন আস্তে আস্তে প্রায় বেলা গড়িয়ে যায়, 5টার সময় পালকি নিয়ে লোক আসে নিমন্ত্রণের জন্য। তখন বিজয়া এই যে দয়ালচন্দ্রের বাড়িতে যায় এবং গিয়ে সে খাওয়ার জন্য অস্থির হয়ে যায় যে আমার তো ক্ষুধায় পেট মানে চুচু করছে। তখন দয়ালচন্দ্র বলে যে আজকে তো তোমাদের খাওয়া যাবে না, আজকে তো তোমরা উপবাস। এবং সে তাদেরকে বলে যে আজ তোমাদের এই যে তোমার সাথে নরেনের বিবাহের ব্যবস্থা করেছি আমি। এবং সে কারোর কোনো ইনভাইটেশন নাই, কোনো কিছু নাই। এবং নরেনের সাথে তার বিয়ে হয়ে যায় ঠিক একদিন আগ মুহূর্তে, যেটি বিলাসের সাথে বিয়ে হওয়ার একদিন আগ মুহূর্তে। এবং এমনকি সে বিলাসের বাবাকে পর্যন্ত সে বিয়েতে নিমন্ত্রণ করে দয়ালচন্দ্র। এবং বিলাসের বাবা আয়সা তো সে একদম মানে কি বলে সেটা মানে হতভম্ব হয়ে যায় যে আসলে বিষয়টা কী হলো। সে সারা জীবন ধরে এই বিজয়াকে বিয়ে করানোর জন্য, তার পুত্রবধূ বানানোর জন্য বা তার বিষয় সম্পত্তির জন্য তার যে একটা লোভ ছিল সেটা আসলে সফল হলো না। তখন সে কী করে, সে বাড়ি থেকে চলে যায়। এভাবেই উপন্যাসটা শেষ হয় এবং আমার কাছে খুবই ভালো লেগেছে উপন্যাসটা। এবং আপনারা পড়লে সেটা সম্পর্কে আরও অনেক কিছু, এর ভিতরে আরও অনেক কিছু আছে, সেটা জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে।